নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর শিহরণ জাগানো শ্রুতি নাটক। আজকের নিবেদন ডক্টর দীপায়ন পালের গল্প কার্শিয়াংয়ের ডায়েরি অবলম্বনে শ্রুতি নাটক শৈল শোভার ভৌতিক রহস্য। আজ সম্প্রচারিত হচ্ছে নাটকটির দ্বিতীয় এবং শেষ পর্ব। নাটক নির্দেশনা এবং দীপ ও চার্লসের দ্বৈত চরিত্রে দেবাশিস পাল, প্রীতি পিয়াস মজুমদার, ডরেথি স্বাগতা পাল, রিচার্ড জীবেশ ভট্টাচার্য, স্নেহলতা কাজল লতা দে, অমল কৌশিক মজুমদার, সুরমা সুস্মিতা চক্রবর্তী এবং বাঘা যতীনের বিশেষ ভূমিকায় রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়, আবহ নির্দেশনা সন্দীপ দে, গ্রাফিক্স পরিকল্পনা এবং প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। শুরু হচ্ছে শ্রুতি নাটক শৈল শোভার ভৌতিক রহস্য। পুরনো ফায়ারপ্লেসটার ওপরের ওই ওই কাঠের র্যাকটা দেখো, বইয়ের মতো কিছু একটা ওখানে পড়ে আছে না? হ্যাঁ, ঠিক তাই। দাঁড়ো দাঁড়ো, নামিয়ে আনছি আমি। এই বই নয় গো, লাল চামড়ায় বাঁধানো একটা ডায়েরি। তাই নাকি? হ্যাঁ, নিয়ে এসো তো। আচ্ছা এই আচ্ছা, এটা পড়বো আমরা? হ্যাঁ, পড়তে তো হবেই প্রীতি, পড়তে তো হবেই, নইলে আমরা জানবো কি করে ওই করুণ কণ্ঠস্বরের প্রকৃত রহস্যটা কি, কোন মর্মান্তিক ঘটনা নিহিত রয়েছে নেপথ্যে। শরীর ছেড়েও অশরীরী হয়ে 1 শতাব্দী ধরে যে পড়ে আছি বদ্ধ ঘরে। কিসের আশায়, কোন স্মৃতি আঁকলে, জানতে আমাদের হবেই। এরপর ভৌতিক অভিজ্ঞতায় অভ্যস্ত হলেও আজকের ঘটনার আকস্মিকতার অভিঘাতে প্রীতি সামান্য হলেও নার্ভাস। তাই সোফায় ছোট্ট মেয়ের মতো আবার গা ঘেঁষে বসে আছে। মলাট খুলে একই সঙ্গে পড়তে শুরু করলাম আমরা দুজনে। প্রথম পাতাতেই বড় বড় করে লেখা মাই ডায়েরি, ডরোথি ব্রাউন, কার্শিয়াং 1915। তারপরেই শুরু হয়েছে তার আত্মকথন, এক বিষাদময় আখ্যানের ইতিবৃত্ত। আমার পাঠকের সুবিধার জন্য সবটারই আমাকে ভাষান্তর করতে হলো বাংলায়। এই 20 বছরের জীবনে কখনো ডায়েরি লেখার কথা ভাবিনি। মনে হতো কি বা এমন লেখার আছে। ব্রিটিশ বাবা আর ভারতীয় মায়ের অবিরাম স্নেহধারায় সিঞ্চিত ছিল আমার নিস্তরঙ্গ বৈচিত্র্যহীন জীবন। পাহাড়ের শোভাও তো আমার কাছে নিত্যদৃষ্ট, তাই তাতে নতুন করে বারবার মনে আলোড়ন জাগার মতো কিচ্ছু ছিল না। কিন্তু আমার জীবন নদীতে নিরন্তর তরঙ্গের বার্তা নিয়ে এলো চার্লস। একটি মেয়ে তখনই পরিপূর্ণ নারী হয়ে ওঠে যখন সে তার জীবনে উপযুক্ত সঙ্গী খুঁজে পায়। চার্লস তেমনিভাবেই ভরিয়ে দিল আমার অপূর্ণ জীবনকে। ও আমার কাছে এক আশ্চর্য ব্যতিক্রম, সবার থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। মেকি আভিজাত্যের যে রং করা সাজানো গোছানো পুতুলগুলো আমাদের ইউরোপিয়ান সমাজে ঘুরে বেড়ায়,
তাদের সঙ্গে কোথাও ওর কোনো মিল নেই। ওর সঙ্গে যতক্ষণ থাকি দিনের মধ্যে সেটুকুই আমার শ্রেষ্ঠ সময়। পৃথিবীতে আমার আর কিচ্ছু চাই না, শুধু ওর হাত ধরে বাঁচতে চাই। ওর বসার সব থেকে প্রিয় জায়গা হলো ওই ঝর্ণার ধারে। পাহাড়ি লোকেরা একে বলে পাগলা ঝোড়া। পাগলাই বটে। উদ্দাম জলস্রোত নেমে আসছে সব বাধাকে অতিক্রম করে দুর্বার দুরন্ত শক্তিতে। ঝর্ণার ধারে যখন বসে থাকি দুজনে, জলের মিহি ছাট আমাদের সস্নেহে ছুঁয়ে যায়। খুব স্নিগ্ধ বোধ হয় তখন। চার্লস যে কতবার এই ঝর্ণার ছবি আঁকলো, আমি প্রশ্ন করি, এমন কি পাও এই ঝর্ণার মধ্যে যে বারবার ওই একই ছবি আঁকো? স্বাধীনতা, স্বাধীনতা ডরথি। দেখেছো ও কিভাবে প্রবল উচ্ছ্বাসে নেমে আসছে। ও স্বাধীন। ওর এই স্বাধীনতার প্রকাশটাই আমার বড় ভালো লাগে। আসলে আসলে বটনে রক্তে ব্রিটিশ হলেও আমি যে পরাধীন দেশেরই অধিবাসী। শৃঙ্খলিত ভারত ভূমিতে জন্ম আমার। আজ আমি আর চার্লস খুব আনন্দ করেছি টয় ট্রেনে চড়ে। কার্শিয়াং থেকে দার্জিলিং অবধি গিয়ে আবার ফিরে আসা। ট্রেনের বাঁশি, অপরূপ পাহাড়ি দৃশ্য, হাতে হাত রেখে বসে থাকা। স্বর্গসুখ কি একেই বলে? তবে তবে মনোরম প্রকৃতির মাঝেই মূর্তিমান অসঙ্গতির মতো চোখে পড়ল কয়েকটা সেনা ছাউনি। যুদ্ধের জন্য ইউরোপ আর মধ্যপ্রাচ্যে পাঠানোর ব্যবস্থা হচ্ছে ভারতীয় সৈন্যদের। এসব যুদ্ধ, রক্তপাত একটুও ভালো লাগে না আমার। চার্লস তো বলে, এইসব যুদ্ধবাজ লোকগুলো এক একটা উন্মাদ ডরথি। কার্যত এই দরিদ্র অসহায় মানুষগুলোকে, যারা পরিবারের অন্ন সংস্থানের জন্য নিরুপায় হয়ে বৃত্তি গ্রহণে বাধ্য হয়েছে, তাদের কার্যত ঠেলে দেওয়া হচ্ছে জার্মানদের গোলার মুখে। এই মুহূর্তগুলোতে তীব্র গ্লানি বোধ হয় আমার। আমার আপাত স্নেহময় বাবাও যে একজন কঠিন কঠোর আর্মি অফিসার। রক্তের বিনিময়ে বিজয়ের উল্লাসকে কিনে নিতে এই মানুষটা নিষ্ঠুরতার শেষ পর্যায়ে পৌঁছে যেতে পারে। কি অবলীলায় বাবা বলতে পারে। এদেশের নেটিভ মানুষগুলোর ওপর আমাদের ব্রিটিশদের তো সহানুভূতির কোনো অভাব নেই। যারা সামান্য ইংরেজিটুকুও শিখেছে তাদের এই চাকরির সুযোগ দিচ্ছি আমরা। রেল লাইন পেতে রেল চালু করেছি। ট্রাম চলছে আমাদের রাজধানী কলকাতা শহরে। এর আগে তো এই অসভ্য মানুষগুলো পালকি আর গরুর গাড়ি ছাড়া কিছুই দেখেনি। মায়া হয় এদের জন্য। এই যে তোর মাকে আমি বিয়ে করেছি, সেও তো ভালোবেসেই। তো দাদামশাই কাজ করতো আমার বন্ধুর চা বাগানে, সেখানেই পরিচয়। আমার গোটা পরিবার তীব্র উন্নাসিকতায় মেনে নেয়নি ওকে। কিন্তু আমি তো কোনোভাবেই বুঝতে দিইনি আমাদের মধ্যেকার বিভেদ, বৈষম্য। কিন্তু আমার কাছে আমার স্বদেশের স্বার্থই শেষ কথা। ব্রিটিশরা রাজার জাত। আমাদের সূর্য কখনো অস্ত যায় না, তাই নেটিভদের বেয়াদবি সহ্য করব না আমরা। রেড রোডে শ্বেতাঙ্গদের সঙ্গে ঘুরে বেড়াবে, ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় চড়বে, এমন অন্যায় আবদার যেমন আমরা মানব না, তেমনি পরাধীনতা থেকেও মুক্তি নেই ওদের। আমরা রাজা, আমরা শাসক। রাখতে হলে আমরাই রাখবো, মারতে হলে আমরাই মারব। একটা মানুষের মধ্যে সাদা আর কালো, আলো আর আঁধারের কি আশ্চর্য যুগলবন্দি। আমার মা তো বলে, মানুষটাকে আমি আজও বুঝতে পারি না রে, চিনতেও পারি না। সন্তানের ওপর কম নয় মা। আর স্বামী হিসেবে আমার টাইফয়েডের সময় কি উদ্ভ্রান্ত অবস্থায় ও রাতের পর রাত দু চোখের পাতা এক না করে আমার সেবা করে গেছে।
বারবার জ্বর দেখেছে থার্মোমিটারে, জলপটি দিয়েছে, খাইয়ে দিয়েছে ওর নিজের হাতে। আবার আবার এই মানুষটাকে নির্মমভাবে চাবুক চালাতে দেখেছি, রিভলভার হাতে দৌড়ে যেতে দেখেছি নিরীহ মানুষের মিছিলের দিকে। বড় বড় অসহায় লাগে নিজেকে। আমিও যে বন্দিনী ভারত মাতারই সন্তান। এতদিন এই বিষয়গুলো নিয়ে ভাবিনি, বুঝিও নি নতুন করে। কিন্তু কিন্তু চার্লস যেন আমার দৃষ্টির সামনে নতুন দিগন্ত খুলে দিল, ভালোবাসতে শেখালো এদেশের মাটিকে, মানুষকে। বাড়িতে আমি জানালাম আমাদের সম্পর্কের কথা। অভিজাত পরিবারের সন্তান চার্লস, লিটারেলি মেম্বার অফ আর রয়্যাল ফ্যামিলি। তাই বাবা মায়ের আপত্তির কোনো অবকাশ ছিল না। 7 দিনের জন্য বাবা মা পাঞ্জাব যাবে। ওখানে পোস্টেড আমার মেজো কাকা, পুলিশের ডেপুটি কমিশনার। ওর মেয়ের বিয়ের বাগদান অনুষ্ঠান। ওরা ফিরে এলেই চার্লস আসবে বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে পাকা কথা বলতে। মা অনেকবার বলেছিল, চল না মা, কটা দিন ঘুরে আসি একসঙ্গে। না মা, ইচ্ছে করছে না। 7টা তো দিন আমি বই পড়ে গান শুনে সুন্দর কাটিয়ে দেব। আর আনিশা আন্টি তো থাকলোই আমার দেখাশোনা করার জন্য। তোমরা নিশ্চিন্তে ঘুরে এসো। বুঝেছি মা, চার্লসকে ছেড়ে যেতে মন চাইছে না। তোর বাবা, তা কেন? আমি তোর মা ডরথি। মায়েদের মন যে সব বুঝে নিতে পারে। সত্যি তাই। আমি যার জঠরজাত আত্মজা, আমার মনের কথা সে তো বুঝবেই। এই ফাঁকা বাড়িতেই এক স্বর্ণালী সন্ধ্যায় আমাদের প্রথম অন্তরঙ্গ দেহ বিনিময়। আর সেই শেষ। চার্লস আসতে চায়নি, বলেছিল। ডরথি, আমার কেমন সংকোচ হচ্ছে, অস্বস্তিও। এ যেন চোরের মতো তোমাকে কাছে পাওয়া। যাক না আর কটা দিন, তারপর রাজরানীর মতোই তো তুমি যাবে আমার ঘর আলো করে রাখতে। কিন্তু আমার প্রবল জেদের কাছে পরাভব মেনে শেষ পর্যন্ত এই রিচার্ড প্যালেসে পদার্পণ ঘটল চার্লসের। এক মায়াবী সায়ান্নে আমার অন্তরঙ্গতার উষ্ণ আবেশী দূর করে দিল ওর সমস্ত জড়তা, আড়ষ্টতা। সম্মোহিত প্রেমিকের মতোই ও বলেছিল, ডরথি, সুনীল সমুদ্রের মতো এই আয়ত 14টা কাশ তোমার। তাই আর এই উজ্জ্বল সোনালী চুলের সম্ভার কার জন্যে? তোমার। আর সিক্ত সুন্দর ঠোঁট দুটো তোমার। সব তোমার চার্লস। আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার মন, আমার আত্মা, সবই যে আমি উজাড় করে দিতে চাই তোমাকে চার্লস। ডরথি, বিশ্বে যেতে ইচ্ছে করছে, হারিয়ে যেতে ইচ্ছে করছে তোমার সত্তার গভীরে, তোমার সুবাসিত শরীরের আধি বরণে। কিন্তু তোমার সংস্কার। তোমার ক্ষেত্রে আমার কোনো সংস্কার নেই চার্লস। প্রেমহীন শরীরের খেলাকে আমি যেমন ঘৃণা করি, তেমনি শরীরহীন প্রেমেও আমার পূর্ণ অবিশ্বাস। নিঃশেষে নির্দ্বিধায় তুমি আমাকে পূর্ণ করে দাও, ভরিয়ে তোলো চার্লস আমার কামনার পান পাত্র। চার্লস, আরো চাই চার্লস, আরো নিবিড়ভাবে। 7 দিন পরে এক শুক্রবারের সন্ধ্যায় চার্লস সপরিবারে এলো
পাকা কথা বলতে। সাধারণ সৌজন্য বিনিময় চা পানের পর উঠল মূল প্রসঙ্গ। আমার মা স্নেহলতা যথার্থ অর্থেই স্নেহময়ী। মুহূর্তেই আপন করে নিল সন্তানসম চার্লসকে। আবেগঘন কণ্ঠেই মা বলল, এবার 4 হাত এক করতে চাই, যত শীঘ্র সম্ভব। আমার একটা প্রস্তাব আছে ভাই মারিয়াম। আপনার ছেলেকে আমরা বৈবাহিক সূত্রে আপন করে নিতে চাই প্রভু যিশুর পবিত্র জন্মদিনে। আজ 10ই ডিসেম্বর, আর 15টা দিন পরেই। দাঁড়াও স্নেহলতা, তার আগে আমার কিছু বলার আছে। আমি 7টা দিন সময় চাই মনস্থির করার জন্য। মনস্থির? আমার একমাত্র মেয়ে, তাই সবকিছু সুনিশ্চিত ভাবি না জেনে। আমি ঠিক বুঝলাম না আঙ্কেল। এই মুহূর্তের থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। এক্সকিউজ মি প্লিজ। এই অভাবিত ঘটনায় কিছুটা অসম্মানিত হই বিমর্ষ মুখে বিদায় নিলেন চার্লসের পরিবারবর্গ। বিষাদের বাতাস ছুঁয়ে গেল আমাদের দুজনের মনকেও। মিলন কি তবে হবে না আমাদের? চার্লসের হাতটা শক্ত মুঠোতে ধরে জীবনের পথে চলতে পারবো না আমি? পারবো না ইচ্ছে মতো ওর ঠোঁটে ঠোঁট রাখতে? কোন অজানা কারণে হঠাৎ এমন করে বদলে গেল বাবার আচরণ। আগের কথা মতো কাল বিকেলে আবার দেখা হবে চার্লসের সঙ্গে। কতটা সময় বাকি এখনো। ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটাগুলো যেন স্থির হয়ে গেছে। কিছু কিছু মুহূর্ত এত এত দীর্ঘায়িত হয়ে উঠেছে কেন? অবশেষে এলো সেই প্রত্যাশিত মুহূর্ত। মধুর হেসে চার্লস বলল, মন খারাপ করো না ডরথি, দেখবে সব ঠিক হয়ে যাবে। আজ আমার সঙ্গে যাবে একটা জায়গায়। কোথায়? আমাদের পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্তের পীঠস্থানে ডরথি। ঠিক বুঝলাম না, তবে তোমার সঙ্গে বিনা প্রশ্নে সর্বত্র যেতে পারি আমি। চলো, কোথায় নিয়ে যাবে? বেশ, একটু অপেক্ষা করো। এই কফি শপ থেকে আমার সেই প্রাণের মানুষগুলোর জন্য আমি কয়েকটা চিকেন স্যান্ডউইচ নিয়ে নিই। দুজনে হাঁটতে আরম্ভ করলাম আমরা। আমাদের প্রিয় ঝর্ণাকে পেরিয়ে চার্লস চলতে শুরু করলো একটা সরু পার্বত্য রাস্তা ধরে। দুধারে পাইন গাছের সারি। এক অদ্ভুত মন কেমন করা আলো আঁধারি আবৃত করে রেখেছে গোটা পথটাকে। মিনিট 15 হাঁটার পর একটা ছোট্ট দোতলা কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালো চার্লস। দরজায় 3 বার টোকা দিল। প্রায় সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। দেখলাম দরজার পাশে হাসি মুখে দাঁড়িয়ে একটি পাহাড়ি ছেলে। সামনেই দোতলায় ওঠার কাঠের সিঁড়ি। অভ্যস্ত ভঙ্গিতেই আমার হাত ধরে দোতলায় উঠে এলো চার্লস। লম্বা টানা বারান্দার বিপরীতে পরপর 3-4টে ঘর। দ্বিতীয় ঘরটায় গিয়ে ঢুকলাম আমরা। টেবিল ঘিরে বসে আছে 2টি ছেলে ও একটি মেয়ে। 3জনই উঠে দাঁড়ালো আমাদের দেখে। প্রথমে কথা বলল মেয়েটি। বন্দে মাতরম। এসো চার্লসদা, এসো ডরথিদি। তোমার কথা চার্লসদার মুখে অনেক শুনেছি। এসো এসো বসো। বুঝতেই তো এলাম রে সুরমা, তবে আজকে বেশিক্ষণ থাকতে পারবো না রে। ওকে তো বাড়ি ফিরতেই হবে, আর এমনিতেই আমার গতিবিধির ওপর নজর পড়েছে ডরথির বাবার। কিভাবে চার্লসদা? জানি না রে, তবে উনি তো আর্মি অফিসার। খবর নানা সূত্রেই ওর কাছে পৌঁছে যায়। তাহলে কি তাহলে? তোমার তো বিপদ হতে পারে। আমার বিপদ? অমল, আর তোদের বিপদের কথা? ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় পরিজনকে ছেড়ে তোরা যে বিপদকে চিরসঙ্গী করে নিয়েছিস। আজ ভাবলাম জানিস, আমাকে গ্রহণ করার আগে আমার জীবনের এই অজানা অধ্যায়টা
ডরথি জানা দরকার। দিদি, তোমার মনের মধ্যে কি চলছে অনুমান করতে পারছি। হ্যাঁ, আমরা স্বদেশী, তবে অহিংস নয়। বোমা বারুদ নিয়ে নিত্য লড়াই আমাদের। মাতৃভূমির মুক্তির জন্য বলি প্রদত্ত আমরা। সশস্ত্র সংগ্রামের পথ ধরি সাম্রাজ্যবাদী লুঠেরা ইংরেজদের এদেশ থেকে তাড়াতে চাই। হ্যাঁ, চার্লস দা অবশ্য ইংরেজ, তুমিও তাই। কিন্তু তোমরা শাসকও নও, আবার রাজার প্রতিনিধিও নও। বরং চার্লস দা আমাদের দীর্ঘদিন ধরেই সমর্থন করে আসছে, সাধ্য মতন আর্থিক সাহায্যও করে চলেছে আমাদের। আর সুরমা, আসল কথাটা বলবি না? তোদের এই দাদা ইংরেজ বলে কতভাবেই না তাকে তুই ঝাড়াই বাছাই করেছিস। শেষ পর্যন্ত যতীনদাই আমাকে এক নজর দেখে দিয়েছিল নিঃসংশয় অবাধ ছাড়পত্র। সন্দেহ যে আমাদের ভূষণ দাদা। আর তাছাড়া যতীনদার মতো জহুরির চোখ তো আমাদের নেই। কি নিয়ে কথা হচ্ছিল শুনি? বন্দে মাতরম। এসো যতীনদা, আজ এত দেরি হলো যে? কখন থেকে আমরা অপেক্ষা করে আছি জানো? যতীনদা, ও আমার বান্ধবী ডরথি। আর ডরথি, জানো উনি কে? ব্রিটিশের ত্রাস বাঘা যতীন। ও, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্রণাম যতীনদা। আমাদের এই অস্থায়ী আস্তানায় সুন্দরী শ্বেতাঙ্গিনীকে স্বাগত জানাচ্ছি। চার্লসে পরম প্রিয়জন তুমি, তাই আমাদেরও পরম আত্মীয়। বললে না তো, এত দেরি হলো কেন? আর বলিস না, পুলিশের দুটো চর আঠার মতো পিছনে লেগেছিল। ঘুরপথে ঘুরে আসতে গিয়েও ওদের শকুনের দৃষ্টিকে ফাঁকি দিতে পারলাম না, তাই বাধ্য হয়েই মশা দুটোকে মারতে হলো। ঘাড় মটকানো অবস্থায় পাহাড়ি পথেই পড়ে আছে। পকেট থেকে বন্দুক বের করার পরিশ্রমটুকু আর করতে ইচ্ছে হলো না, বুঝলি? তাই হাত দিয়েই। কি ডরথি, ভাবছ তো আমি কি বিপজ্জনক লোক? বিপ্লবীদের জীবনটাই যে এমন, একটাই লক্ষ্য আমাদের, দেশের স্বাধীনতা। আর সেই লক্ষ্যের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরই পৃথিবী থেকে সরে যেতে হবে। কিন্তু দাদা, দেশকে স্বাধীন করার কি আর কোনো পথ নেই? না, নেই নেই। যাদের হাতে অস্ত্র আছে, অস্ত্রের জোরে যারা আমাদের রক্ত শোষণ করছে, তাদের বিনা অস্ত্রে তাড়ানো সম্ভব নয় ডরথি। অহিংসায় কোনোদিন স্বাধীনতা আসে না, আসতে পারে না। দিদি, আমাদের যতীনদার কিন্তু আরেকটা গুণ আছে। আহ অমল, চুপ করো না। কেন যতীনদা? চুপ করব কেন? ডরথিদি, যতীনদা দুহাতে সমানভাবে অভ্যর্থ নিশানায় গুলি চালাতে পারে, তাই আমরা মজা করে দাদাকে বলি সব্যসাচী। সব্যসাচী কে? ভারতীয়দের একটা মহাকাব্য আছে ডরথিদি, যার নাম মহাভারত। তো সেই কাব্যের একজন বীর যোদ্ধার নাম অর্জুন। দুহাতে তিনি সমানভাবে অস্ত্র চালনা করতে পারতেন। অর্জুনেরই আরেক নাম সব্যসাচী। ও, কথায় কথায় তো আমি ভুলেই গেছিলাম। সে ক্যাফেটাতে আজকে ডরথিকে নিয়ে গিয়েছিলাম জানো যতীনদা। আর এই যে তোমার প্রিয় চিকেন স্যান্ডউইচ। সে কি, আগে তো বলবে। নাও নাও নাও, আর দেরি করো না। অমল, সুরমা, ঝটপট সার্ভ করো দেখি। এই কি সব হাত গুটিয়ে বসে রইলি কেন? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, শুরু কর সব খেতে। তোমার জন্য সত্যি আমাদের খুব চিন্তা হয় যতীনদা। সংগঠন মজবুত করতে কখনো কলকাতায় তো কখনো কাশিয়ানি, কখনো আবার বিহার কিংবা উড়িষ্যায়। কোথায় থাকো, কি খাও, নিজের জন্য না ভাবো? আরে বাবা, বৌদি আর ছোট ছোট ছেলে মেয়েদের কথাও ভাববে না তুমি? আরে এসব কথা থামা তুই এখন, মন দিয়ে খেতে দে। দারুণ স্বাদ। আহ, কতদিন এসব খাইনি। আচ্ছা, তোরা না খেলে কিন্তু সবগুলো আমি একাই সাবার করে দেবো। হ্যাঁ, এবার চা দেব? দে। তোদের এই দাদার সত্যিই কোনো চাল চুলো নেই। ইন্দুকেও আমি সময় দিতে পারি না। অতীন, আশা, তেজেন, ধীরেন আমার অপেক্ষায় বসে থেকে থেকে না খেয়ে ঘুমিয়ে পড়ে। বুকটা মুচড়ে ওঠে আমার, কিন্তু কোনো উপায় নেই। কোনো উপায় রাখেনি ইংরেজরা। যেদিন ওদের ওই কুৎসিত অত্যাচারের সব সৌধগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে পারবো, সেদিনই নিভবে আমার বুকের আগুন, তার আগে নয়।
এবার কাজের কথায় আসা যাক। এই ম্যাপটা ভালো করে লক্ষ্য করো। এই হলো রায়মঙ্গল। এখান থেকেই আমরা অস্ত্র শস্ত্র সমস্ত কিছু পাব। জার্মান কনসাল জেনারেলের সঙ্গে সমস্ত বন্দোবস্ত ফাইনাল হয়ে গেছে, কিন্তু তার আগে যতীনদা, পুলিশ! পুলিশ! যতীনদা, এখন কি হবে? চার্লস, তুমি এই মুহূর্তে ডোরোথিকে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। ওদের আমরা সামলাচ্ছি। এটা আমার আদেশ। চার্লস, যাও, কুইক! পেছনের দরজাটা এতক্ষণ খেয়াল করিনি। বসার টেবিলের পেছনে এই দরজা, কিন্তু বাইরে থেকে দেখলে দেয়াল ছাড়ার কিচ্ছু মনে হবে না। গোপন সিঁড়ি দিয়ে নেমে এলাম আমরা। ওপরে তখনও গুলির শব্দ চলছে অবিরাম। বড় রাস্তা থেকে দ্রুত এগোতে শুরু করলাম আমরা। এমন সময় এক ঝাঁক পুলিশ ঘিরে ধরলো আমাদের, আর তাদের পুরোভাগের নেতৃত্বে আছে আমার বাবা। তার নিষ্ঠুর মুখমণ্ডল থেকে উচ্চারিত হলো বজ্র কঠিন কণ্ঠস্বর, ডরোথি, উঠে এসো জিপে। অফিসার, ইংরেজ জাতির কলঙ্ক এই ছেলেটাকে নিয়ে গিয়ে আপনাদের পূর্ব নির্ধারিত কর্তব্য আপনারা পালন করুন। আমি যাব না। ওকে ওকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? দ্যাটস নট ইওর লুকআউট। বাবা, তুমি না গেলে কনস্টেবলরা তোমাকে বেঁধে পাঁজা কোলা করে জিপে তুলবে। বাবা, ব্রিটেনের থেকে আপন আমার কাছে আর কেউ নয়। চার্লসকে আমি কিছুতেই আমার প্রাণ থাকতে কোথাও নিয়ে যেতে দেব না। কোনো লাভ নেই ডরোথি। ইটস অল ওভার। ডরোথি, তুমি ভালো থেকো। আর যত কষ্টই হোক, ভুলে যেও আমাকে। বলপূর্বক জিপে তোলা হলো আমাকে। টানতে সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া হলো আমার ঘরে। আমার এই অবস্থা দেখে কাতর আর্তনাদ করে উঠলো আমার মা। একি ওকে তোমরা এইভাবে টানা হাঁচড়া করছো কেন? কি হয়েছে? যা সন্দেহ করেছিলাম অক্ষরে অক্ষরে তাই হয়েছে। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে তবেই এসেছি। তার মানে তুমি চার্লসকে? আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। তুমি মানুষ না রিচার্ড, তুমি মানুষ না, তুমি পশু। এখন আবার সত্যি তোমাকে ঘেন্না হচ্ছে, ভীষণ ঘেন্না হচ্ছে। পরের দিন স্ট্রেসম্যানের প্রথম পাতায় বড় বড় করে ছাপা হলো, পুলিশ বাহিনী কার্শিয়াংয়ের সন্ত্রাসবাদীদের একটি গোপন ডেরার সন্ধান পায়। দুপক্ষের সংঘর্ষে 2 পুলিশ কর্মী ও 2 সন্ত্রাসবাদী নিহত হয়েছে। সন্ত্রাসবাদীদের মধ্যে বিস্ময়করভাবে একজন ইংরেজ। তবে অধিনায়ক বাঘা যতীনকে ধরা যায়নি। যে কেউ তার সংবাদ দিতে পারলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অত্যধিক আঘাতে বোধ হয় চোখের জলও শুকিয়ে যায়। মনের সঙ্গে যুদ্ধ করলাম অনেকক্ষণ। কিছুতেই মানতে পারছি না চার্লস যেভাবে নেই হয়ে যেতে পারে। চার্লসহীন পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। ঈশ্বর নাকি বলেছেন আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি আজ সেই ঈশ্বরকেও অস্বীকার করব। সব যন্ত্রণা ভুলতে চিরনিদ্রার অতলে তলিয়ে যেতে চাই আমি। ডায়েরির লেখা এখানেই শেষ। বিষাদমগ্ন চিত্তে বসে আছি আমি আর প্রীতি। বললাম, আজকের দিনটার আনন্দের ঔজ্জ্বল্য কেমন যেন নিঃশেষে ম্লান হয়ে গেল।
সেদিন রাতে হঠাৎই ঘুম ভেঙে গেল আমার। প্রীতি তখনও গভীর নিদ্রামগ্ন। ভেসে এলো একটা মিষ্টি গন্ধ, ঠিক যেন জুঁই ফুলের সুবাস। আর তারপর এক বিদেশিনীর ছায়া মূর্তি অন্ধকার ভেদ করে ক্রমশ স্পষ্ট হয়ে উঠল আমার সামনে। আমি তখন শুনতে পাচ্ছি তার বাতাসে ভেসে আসা অপার্থিব কণ্ঠস্বর। চার্লস, চার্লস, শুনতে পাচ্ছ আমার কথা? চার্লস? কে চার্লস? তুমি পূর্বজন্মে ছিলে আমার চার্লস। 1 শতাব্দী ধরে অপেক্ষা করে আছি এই আশায় যে এই ঘরে আমাদের প্রথম ও শেষ মিলনের পীঠস্থানে একবার তোমার সঙ্গে আমার দেখা হবেই চার্লস। কিন্তু আমি তো কিছুই মনে করতে পারছি না। তুমি তো জন্মান্তরে প্রকৃতির নিয়মে মনে করতে পারবে না কিছুই। তুমি তো জাতিস্বর নও। এই ঘরে স্বেচ্ছাবন্দী ছিলাম আমি এতকাল। তোমাকে দেখার স্বাদ মিটল। পরশু তোমরা যতক্ষণ না চলে যাও, নিঃশব্দে প্রাণ ভরে দেখব তোমাকে। তারপর মিশে যাব আমি অনন্ত লোকে। যিশুর কাছে একটাই প্রার্থনা, পরের কোনো জন্মে যেন তোমাকে নিজের করে পাই চার্লস। অন্তত একটা জন্ম, একটা। নয়তো আমার আত্মা যুগান্তর ধরে অতৃপ্ত থেকে যাবে চার্লস। ডরথি, আমি চিনি না তোমাকে, কিন্তু তোমার জন্য বড় কষ্ট হচ্ছে আমার, ভীষণ মায়া হচ্ছে। জানি না, হয়তো সেই মায়ারই অপর নাম অব্যক্ত ভালোবাসা। প্রীতি বড় ভালো মেয়ে। এই জীবনটা ওকে নিয়ে সুখে কাটাও তুমি। ওকে ভালো রেখো ডরথি। শুধু একটাই অনুরোধ। বলো। এই 2 দিন এই ঘরে ঘনিষ্ঠ হইও না তোমরা, প্লিজ। আমার যে বড় কষ্ট হবে তাহলে। এই যেন শুধু আমাদের দুজনের মিলন কক্ষ। দুজনের। আসি আমি চার্লস। ভালো থেকো চার্লস, ভালো থেকো। আমার কাহিনীর এখানেই পরিসমাপ্তি। প্রীতির সঙ্গে মধুর দাম্পত্যে এই জন্মের পালা সাঙ্গ করে ডরথি, আবার আমি যেন মিলিত হতে পারি তোমার সঙ্গে। করুণাময় ঈশ্বর যেন তোমার সেই অপূর্ণ স্বাদ চরিতার্থ করেন। পরজন্মে চার্লস আর ডরথি যেন একে অন্যকে পায় পরিপূর্ণভাবে।
আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ এই অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্পপাঠ বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। Oh